নমস্কার, বাঙালি শেয়ার বাজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে বাঙালি শেয়ার বাজার বলে যে এই ইউটিউব চ্যানেলটা, এখানে শেয়ার বাজার রিলেটেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা হয়, মার্কেট রিলেটেড অ্যানালিসিস হয় এবং বিভিন্ন স্টকসের উপরে যে কমপ্লিট ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটা হয়। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রেখেছি, আশা করি আপনারা সকলে দেখবেন। যদিও ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, সকলে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনারা যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছেন, কি লেখা আছে এখানে? বুল রান 2026-27, ফুল ফেজ অফ বুল রান, ফ্রম হুইচ টাইম ইট উইল স্টার্ট। তারপরে একটা নিচে কোশ্চেন মার্ক। অর্থাৎ 2026-এ আমরা আজ দাঁড়িয়ে আছি। ফুল ফেজে বুল রান কবে থেকে স্টার্ট হবে, কোন সময় থেকে স্টার্ট হবে, এই বিষয়ের ওপর আজকে ডিটেলে একটু আলোচনা করব। দীর্ঘ যে বেয়ার ফেজ আমরা পার করছি, যে যন্ত্রণাদায়ক বেয়ার ফেজ, সেটা পূর্ণাঙ্গ রূপে কবে শেষ হতে চলেছে এবং পুরোপুরি বুল রান কবে আমরা পেতে চলেছি। সুতরাং ধীরে ধীরে আপনারা ভিডিওটি দেখুন, বোঝার চেষ্টা করুন, যেখানে সমস্যা হবে আমাকে জিজ্ঞেস করুন। সবার প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নিফটি 50-র 1 ডে টাইম ফ্রেমের চার্ট, যেখানে বিগত 1.5 বছর, অর্থাৎ 1.5 বছর 2 বছরের বেশি, 1.5 বছরের অধিক এবং কাছাকাছি সময় প্রায় আমরা একটা বেয়ার ফেজে রয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি ভিডিওর শুরুতেই প্রতিবার নিফটি চার্টকে অ্যানালিসিস করার চেষ্টা করি, সুতরাং এবারেও তার কোনো পরিবর্তন নেই। দেখুন, এই জায়গাটায় আমরা শেষ করেছিলাম বিগত বছরের বুল মার্কেট। তারপরে কি দেখেছি, যে মার্কেট ধীরে ধীরে নিচে এসেছে, যেমনটা প্রত্যেক ভিডিওতেই আমি বলছি, এবং তারপরে একটা দীর্ঘ সময় ধরে যে বেয়ার মার্কেট, যে যন্ত্রণাদায়ক বেয়ার মার্কেট, আমরা সেই জায়গাতে রয়েছি। সুতরাং তো আমরা এটাকে বেয়ার মার্কেটের শেষ পর্যায়ে এখন কাউন্ট করতে পারি। কেন পারি একটু বোঝার চেষ্টা করুন। বিগত 6 মাস ধরে আমি যেটা বলে আসছি, যে নিফটি অল টাইম হাইয়ের কাছাকাছি যাবে, এটাকে কি বলে? এটিএইচ, মানে অল টাইম হাই। নিফটি বিগত 6 মাস ধরে যেটা বলে আসছি, যে অল টাইম হাইয়ের কাছাকাছি যাবে, কিন্তু সেখানে সাস্টেন করতে পারবে না, বারবার ফিরে আসবে, বারবার ফিরে আসবে। আশা করছি আপনারা সেটাই দেখছেন, যে এখানে 22,000-এর প্লাস মাইনাসে একটা বটম তৈরি হলেও দীর্ঘদিন ধরে অল টাইম হাইকে টাচ করে একটা ওপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটাতে বারবার নিফটি ফেলিওর হচ্ছে। এই মুহূর্তে যেই পজিশানে আমরা দাঁড়িয়ে আছি, এটাকে বলা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ফেজ, যেখানে একটা ভার্টিক্যাল কারেকশান আসে। আপনারা যদি দেখেন যে নিফটি ঠিক এরকম পর্যায়ে পৌঁছেছিল, কোনো কারণ ছিল না। অনেকেই যারা বলছিল যে ট্রেড ডিল হলে সম্ভবত মার্কেট বুল রান শুরু হয়ে যাবে, নিফটি 27,000-এ পৌঁছে যাবে, ভারত সরকারের বাজেট হলে 27,000-এ পৌঁছে যাবে, কমপ্লিটলি বেসলেস ইনফরমেশান। আমি অতীতে বহুবার সতর্ক করেছি, ঠিক একই জিনিস এবারেও বলার চেষ্টা করছি। দেখুন, বিদেশি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট ছাড়া কখনোই ভারতীয় বাজার ওপরে যাবে না। তার প্রধান কারণ হিসেবে যদি আপনাদের আমি বলি, মনে রাখবেন বিগত 1.5 বছরের অধিক সময় ধরে ডিআইআইরা কন্টিনিউ ক্যাশ ইনফ্লো করিয়ে চলেছে ভারতীয় বাজারে। ডিআইআইদের হাতে প্রচুর পয়সা রয়েছে, এসআইপির মাধ্যমে পয়সা আসছে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পয়সা আসছে, ইন্স্যুরেন্সের মাধ্যমে পয়সা আসছে। তো একাধিক যে আমাদের বড় বড় ডিআইআই যেগুলো রয়েছে, ডিআইআই যেসব হাউসগুলো রয়েছে, তাদের হাতে প্রচুর টাকা। কিন্তু আপনি লজিক্যালি ভাবুন তো, তাহলে এত কিছুর পরেও কি বাজারকে আমরা উপরে নিয়ে যেতে পারছি? কখনোই সম্ভব নয়। মনে রাখতে হবে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের বিনিয়োগ ছাড়া কখনোই ভারতীয় বাজারে ওপরে যাওয়া অর্থাৎ বুল রান কখনোই সম্ভব নয়। আমি দীর্ঘদিন ধরে যেটা বলছি, যে মার্কেট দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে ওপরে যায় বা বুল রান শুরু হয়। ফার্স্ট, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন। সেকেন্ড, সেটা হচ্ছে যে
কর্পোরেট যে রেজাল্টগুলো আসে, অর্থাৎ আমাদের যে Q1, Q2, 3 যে রেজাল্টগুলো আসে, সেই রেজাল্টের একটা এক্সেপশনাল রেজাল্ট যদি হয়, তার উপরে বেস করে যে বড় বড় যে এফআইআইরা রয়েছে তারা ভারতীয় বাজারে বিনিয়োগ করে, কারণ তারা একটা আশার আলো দেখে। সুতরাং যারাই এসব টেকনিক্যাল চার্টে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এটা ওটা সেটা, এবং কিছুর থেকে কিছু হলে মার্কেট পড়েছে তাই এখন সব দোষ ট্রাম্পের। মার্কেট দেখুন, মার্কেট আপনি বলুন তো 2024 সালে সেপ্টেম্বর মাস, ঠিক আছে, কোন যুদ্ধটা তখন চলছিল? কোন যুদ্ধটা চলছিল? 2024 সালে সেপ্টেম্বর মাস। কি হয়েছে? কি দেখতে পেয়েছি আমরা? যে মার্কেট 26,277 লেভেল থেকে সোজা একটা ভার্টিক্যাল ক্র্যাশ এসেছে। ঠিক এই জায়গাতে 22,000-এর প্লাস মাইনাসে তারা একটা বটম তৈরি করেছে। তাহলে তখন কি ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল? খুব বেশি পর্যায়ে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল? রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদম নর্মাল পজিশনে ছিল তখন, না ইরান ইরাকের যুদ্ধ চলছিল। সুতরাং এই যে বেসলেস ইনফরমেশনগুলো দেয় যারা, তারা মার্কেটে যারা ইনভেস্টার আছে, নতুন ইনভেস্টারদের বিভ্রান্ত করে। সুতরাং তাদের থেকে সতর্ক থাকতে হবে। একটাই জিনিস মাথায় রাখতে হবে যে ওভার ভ্যালুয়েশনে কখনোই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে প্রবেশ করবে না। আপনাদের আমি মিড ক্যাপ ইন্ডেক্সের মিড ক্যাপ 100-এর একটা চার্ট দেখাই। দেখুন, আমরা একাধিক ভালো ভালো ইভেন্ট পেয়েছি, কিন্তু আমি বারবার কি বলেছি যে যতই বড় ইভেন্ট হোক না কেন, মার্কেট তার নিজস্ব সাইকেলে চলে। আপনারা যদি আমার ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা ইউটিউব ভিডিও, সব থেকে বেশি অ্যাক্টিভ যেটাতে আমি থাকি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমি প্রতিদিন লিখে যাচ্ছি যে ভ্যালুয়েশন বিনা এফআইআই এবং ভ্যালুয়েশন বিনা বুল রান কখনো সম্ভব নয়। সুতরাং আপনাদের বুঝতে হবে যে সর্বোচ্চ হাইকে টাচ করার পরেও বাজার একটা দীর্ঘ সময় ধরে দেখুন এই জায়গাতে কনসলিডেশন পর্যায়ে রয়েছে। কিন্তু এই যে জিনিসগুলো, এখানে কি হয়, কেন বাজার আবার পুনরায় নেমে এসেছে, একটু বুঝুন। প্রথম কথা হচ্ছে যে বাজার একটা টেম্পোরারিভাবে এই মুহূর্তে নেমেছে। তার মেন কারণ হলো যে এই মুহূর্তে যে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, সেটার একটা টেম্পোরারি নেগেটিভ ইম্প্যাক্ট যাকে বলা হয়, 2-4 দিন 5-7 দিনের জন্য ভারতীয় বাজারে লেগেছে, যেটা একটা ট্রিগার হিসেবে কাজ করেছে। অর্থাৎ বাজার নিচে নামতো, সেটাকে আরও তাড়াতাড়ি এগিয়ে দিয়েছে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে যুদ্ধ পরিস্থিতি যদি না থাকতো, তাহলেও মিড ক্যাপ এবং নিফটিতে যে পরিমাণ ওভার ভ্যালুয়েশন ছিল, বাজার কোনো না কোনোভাবে নিচে আসতোই। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে জানুয়ারিতে যে এইখানে ছিল, তখন কি কোনো যুদ্ধ ছিল? বাজার তাহলে কেন নিচে নামলো? আপনাদেরকে লজিক্যালি ভাবতে হবে। জানুয়ারি মাসে যদি কোনো যুদ্ধ না থাকে, ডিসেম্বর জানুয়ারি, তাহলে বাজার সেই মুহূর্তে কেন নিচে নামলো? আমি তো বারবার বলেছি যে ভারতীয় বাজার দুটি কন্ডিশনে নিচে আসে। যখন আমাদের তৃতীয় ত্রৈমাসিক রেজাল্ট শুরু হয়, ঠিক তার আগেও বলার চেষ্টা করেছি যে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন যদি না হয়, ভারতীয় বাজারে বুল রান কখনোই সম্ভব নয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো আপনাদের, সেটা হলো যে আপনারা যদি নিফটি স্মল ক্যাপ 250-কে দেখেন, আমার প্রেডিকশন কি ছিল, যখন আমি আপনাদের একটু দেখাই, যখন নিফটিতে আমরা গত বছর বুল মার্কেট শেষ করেছিলাম, বেয়ার ফেজ যখন শুরু হয়, আমরা ঠিক এরকম জায়গাতে আগস্টের ঠিক মাঝামাঝি মধ্যবর্তী পর্যায়ে এরকম জায়গাতে আমরা সমস্ত স্টক থেকে এক্সিট নিয়েছিলাম এবং 70% ক্যাশ ইন হ্যান্ড করেছিলাম। এটাই স্মার্ট ইনভেস্টরদের স্ট্র্যাটেজি হওয়া উচিত। আপনি বুল মার্কেটে পয়সা তৈরি করতে পারবেন, কিন্তু মার্কেট সাইকেলকে না বুঝে যদি আপনি সঠিকভাবে বেরোতে না পারেন, যা কামাই হয়েছে 30, 40, 50%, আপনার 10-12%, ইভেন 10, 20, 30%, ইভেন 40% পর্যন্ত নিচে যেতে পারে। আমরা ঠিক এরকম জায়গাতে এক্সিট নিয়েছিলাম গতবারের, অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময়ে। এবং আমার প্রেডিকশান তখন ছিল যে আগামী একটা কোয়ার্টারের মধ্যে, 2 থেকে আড়াই মাসের মধ্যে ভারতীয় বাজার একটা দীর্ঘ বেয়ার মার্কেটের মধ্যে প্রবেশ করতে পারে। সুতরাং আমরা সাকসেসফুলি এক্সিট নিয়েছিলাম সেই মুহূর্তে। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, নিশ্চিত করছি
যে বুল থেকে বেয়ার মার্কেট, বেয়ার থেকে বুল মার্কেটের যে সাইকেল, আমি আপনাদেরকে অ্যাডভান্স জানাবো। বিগত 6 মাস ধরে যেইভাবে মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করেছি কমপ্লিটলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে, আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলছি যে কখনো কোনো ভুল প্রেডিকশান এখনো পর্যন্ত করিনি। কারণ আমি সবসময় চেষ্টা করি যে বিজ্ঞানসম্মত উপায়ে যে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সেগুলোকে দেখে অনেকগুলো প্যারামিটার দেখে আমি করার চেষ্টা করি। সেখানে ন্যাসড্যাককে দেখার প্রয়োজন হয়, বন্ড ইল্ডকে দেখার প্রয়োজন হয়, গ্লোবাল সিনারিও মতলব প্যাস্টেল অ্যানালিসিস যাকে বলে, পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল, ইচ অ্যান্ড এভরিথিং দেখে আমি অ্যানালিসিসটা করার চেষ্টা করি। মার্কেট সাইকেলকে যদি আপনি বুঝতে পারেন, শেয়ার বাজারে পয়সা কামানোর জন্য যে রসদটা প্রয়োজন তার 50% সেখানে কমপ্লিট হয়ে যাবে। প্রথম যদি ফার্স্ট আপনাকে মার্কেট সাইকেলটা বুঝতে হবে। সুতরাং আপনাদেরকে একটা জিনিস যেটা আমি বলবো যে বিগত দিনে যেমন আমি বলে এসেছি যে 2025 কমপ্লিটলি বেয়ার ফেজ থাকবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে 2025-এ কীভাবে মার্কেট রিয়্যাক্ট করেছে। আমরা বহুজনকে শুনেছি যে ট্রেড ডিল কম হলে বুল মার্কেট চলে আসবে, ভারত পাকিস্তান যুদ্ধ হলে, যুদ্ধে জিতে গেলে বুল মার্কেট চলে আসবে, ভারতের বাজেট হয়ে গেলে বুল মার্কেট চলে আসবে, নানান ধরনের গল্প। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট তার নিজস্ব সাইকেলে চলে। আমার প্রেডিকশান কি ছিল যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি +- 15 ডেজ এই সময়ের মধ্যে আমরা বুল রানে এন্ট্রি নিতে পারি। জানুয়ারি ফেব্রুয়ারি +- 15 ডেজ। অতীতে বহুবার বলেছি, নভেম্বর ডিসেম্বর এরকম টাইমেও বলেছি, জানুয়ারিতেও বলেছি। আমি আজও এই পয়েন্টে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আজকে আমরা জানুয়ারি শেষ করেছি, ফেব্রুয়ারি শেষ করেছি, +- 15 ডেজের কথার অর্থ হলো ফেব্রুয়ারি শেষ হওয়ার 15 দিন আগে অথবা ফেব্রুয়ারি শেষ করে 15 দিন পরে। আজ যখন আমরা মার্চের 8 তারিখে দাঁড়িয়ে আছি, বুল মার্কেটের জন্য প্রেডিকশান আমি এই টাইমে করেছিলাম। একটা জিনিস মনে রাখবেন, এবং আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি এখন দেখাবো, সেটা হচ্ছে যে ভারতীয় বাজারে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং যে নিফটি, এই তিনটের প্যারামিটারের ওপর বা চার্টের ওপর যখন আমরা প্রেডিকশান করি কি দেখতে পাই সেখানে। প্রথম কথা হচ্ছে 2025-এর শেষে অর্থাৎ ডিসেম্বর যে কোয়ার্টার আমরা পার করলাম, তার আগের কোয়ার্টার অর্থাৎ Q2 এর থেকে Q3 এর রেজাল্টটা ভালো এসেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আশা অনুরূপ রেজাল্ট আমরা Q1 Q2-তে পাইনি। সুতরাং আমাদের বুল রানের জন্য প্রয়োজনীয় ছিল Q3। তো Q3-তে রেজাল্ট তুলনামূলকভাবে Q1 এবং Q2 এর থেকে ভালো এসেছে। এবং আপনি যদি ফলো করেন যে যখন মার্কেট সাইকেল চেঞ্জ করেছিল তখন স্মল ক্যাপেও একটা কারেকশন এসেছে, গত বছরের কথা বলছি। তারপরে যখন ঠিক এই রকম জায়গা থেকে মার্কেট একটা লোয়ার লো প্যাটার্ন তৈরি করেছে, স্মল ক্যাপে লোয়ার লো প্যাটার্ন তৈরি করেছে, ঠিক আছে। তো ফাইনালি যখন আমরা ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে যখন আমরা একটা তৃতীয় ত্রৈমাসিক রেজাল্টকে সম্পূর্ণ করেছি, আপনাদেরকে বুঝতে হবে যে তৃতীয় ত্রৈমাসিক রেজাল্ট যখন শেষ করেছে তখন আমরা টেকনিক্যালি কি দেখেছি যে মার্কেটে এই যে লোয়ার লো ফরমেশনে যে মার্কেট নিচের দিকে আসছে, বারবার করে যে নিচের দিকে আসছে, যে একটা চ্যানেল তৈরি করেছে, এটার কোথাও না কোথাও একটা ব্রেক লেগেছে টেকনিক্যালি। আমার হিসেবে আমি বলছি কেন ব্রেক লেগেছে। দেখুন, এই যে পর্যায় শুরু হয়েছে স্মল ক্যাপে, কারণ স্মল ক্যাপ ইন্ডেক্স অটোমেটিক্যালি ভারতীয় বাজারে আগে প্রাইস ইন করে ফেলেছে। আপনি যদি ফলো করেন যে নিফটিতে 1% 1.5% যদি কারেকশান হয়, নর্মালি কি দেখি আমরা, স্মল ক্যাপে 2, 2.5, 3% পর্যন্ত কারেকশান হয়, ঠিক আছে। নিফটিতে যদি 1% কারেকশান হয়, মিড ক্যাপে কারেকশান চলে যায় 1.5 থেকে 2%, স্মল ক্যাপে কারেকশানটা চলে যায় 2 থেকে 3%। এখন কি দেখছি আমরা, উল্টো চিত্র। এবং আপনি যদি স্মল ক্যাপ 250-কে যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে একটা বিগত 2 সপ্তাহ ধরে স্মল ক্যাপ ইন্ডেক্স একটা কনসলিডেশনের পর্যায়ে রয়েছে
এবং আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা লিখে রাখুন, এই স্মল ক্যাপের যে কনসলিডেশন পর্যায়, এটা বটম তৈরি করেছে স্মল ক্যাপ, এবং এই কনসলিডেশন পর্যায় আপকামিং 1.5 থেকে 2 মাস টানবে। এবং এবং নিফটিতে এখনও কারেকশান বাকি রয়েছে, কারণ স্মল ক্যাপ এখন যেই পজিশনে যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, এর থেকে অত্যাধিক নিচে নামার কোনো সম্ভাবনা আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ টেকনিক্যালি আমার হিসেবে স্মল ক্যাপ তার নিজস্ব ডাইরেকশানকে চেঞ্জ করছে। আমরা তখনই একটা ব্রেকআউট দেখতে পারবো যখন আমরা Q4 একটা ভালো গ্রোথ দেখব, তখন একটা হেভি ব্রেকআউট আমরা দেখতে পারবো। সুতরাং আমি যেটা বলেছিলাম যে বুল মার্কেট কবে নাগাদ আসতে পারে, আপনারা মনে রাখবেন যে বিগত 14ই ফেব্রুয়ারির পরে যখন আমরা দেখতে পেয়েছি যে এই লোয়ার লো ফরমেশনের যে একটা কনসলিডেশন পর্যায় স্টার্ট করেছে, নিশ্চিতভাবে জেনে রাখুন, আমি আপনাদেরকে যতটুকু আমার অভিজ্ঞতা সেই জায়গা থেকে বলছি, আগামীর বুল রান নিফটি যে বড় বড় স্টক রয়েছে বা মিড ক্যাপের যে সমস্ত স্টক রয়েছে সেটা দিয়ে শুরু হবে না। আগামীর বুল রান শুরু হবে হচ্ছে স্মল ক্যাপ দিয়ে। এবং আপনারা জানেন যে যারাই আমাদের সঙ্গে কাজ করছেন না কেন, এত দুর্বল বাজারেও আমরা একাধিক স্মল ক্যাপের গ্রোথ ওরিয়েন্টেড স্টক যেগুলো রয়েছে, যার টার্ন অ্যারাউন্ড স্টোরি ভালো, সেই সমস্ত স্টকে ধীরে ধীরে একটা দুটো করে প্রফিট বের করার চেষ্টা করছি এবং করতে পারছি সাকসেসফুলি। এবং আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন 2026 সাল পুরোপুরি একটু আলাদা রকম হতে রয়েছে, ভার্সেটাইলভাবে চলবে। তার কারণ স্মল ক্যাপ নিশ্চিতভাবে বুল রানকে একটা স্পিড আপ দেবে, বুস্ট করবে, যেখানে দাঁড়িয়ে আমরা এখন এই মুহূর্তে প্রেডিকশান করছি এই জায়গা থেকে ভালো ভালো স্টক যদি আমরা অ্যাকুমুলেশন করি, স্মল ক্যাপে আমরা ছোট ছোট করে ভালো রিটার্ন বের করতে পারবো এবং বুল রানেও এক্সেপশনাল রিটার্ন বের করতে পারবো। আমি যেটা বলছি যে যখন Q3 অর্থাৎ ঠিক এরকম জায়গাতে যখন তৃতীয় ত্রৈমাসিক রেজাল্ট আমরা বের করেছি, আপনি যদি নিফটি চার্টকে দেখেন, নিফটি চার্টে আমরা কি দেখতে পারবো যে ক্র্যাশটা অনেকটা বেশি, ক্র্যাশটা এরকম জায়গা থেকে অনেকটা বেশি তৃতীয় ত্রৈমাসিক রেজাল্টে। সুতরাং স্মল ক্যাপে আমরা কি দেখতে পাচ্ছি যে স্মল ক্যাপ নিশ্চিতভাবে তার ডাইরেকশন চেঞ্জ করে অন্য প্যাটার্নে চলা শুরু করেছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আগামীর বুল রানে যখন এই স্মল ক্যাপের বাছা বাছা যে স্টকগুলো রয়েছে সেখানে যখন আমরা ইনভেস্ট করব, বা যেই সমস্ত বিজনেসের টার্ন অ্যারাউন্ড স্টোরি ভালো সেই জায়গাতে যখন বিজনেস করব বা ইনভেস্ট করব, তখন নিশ্চিতভাবে আমাদের রিটার্ন খুব ভালো পরিমাণে আসবে। এবং 2026 সালে একসাথে সব স্টক বুল রানে পারফর্ম করবে না। কেন করবে না? কারণ এখনো পর্যন্ত নিফটি এবং মিড ক্যাপের কারেকশান বাকি রয়েছে। স্বাভাবিকভাবেই স্মল ক্যাপের কিছুটা এফেক্ট লাগবে নিফটিতে লাগলে, কিন্তু মনে রাখবেন যে নিফটি এই মুহূর্তে যেই লেভেলে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম আমার যেটা মনে হচ্ছে যে নিফটি ম্যাক্সিমাম 24,000 রেঞ্জে আসতে পারে, প্লাস মাইনাস 150 পয়েন্ট, অর্থাৎ 23,850 এই লেভেলে নিফটি হয়তো ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে। ঠিক আছে, সুতরাং যদি এই লেভেলে 24,000-এর কাছাকাছি লেভেলে আসে, তাহলে একটা তুলনামূলক ভালো গ্রোথ আমরা হয়তো ধীরে ধীরে মার্কেটে দেখতে পারবো। দেখুন, বুল রানের আগে যে কোনো বাজারেই কারেকশানটা খুব প্রয়োজন। কেন প্রয়োজন? তার কারণ হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা শুধুমাত্র ভ্যালুয়েশন দেখে আসবে, আর সেটা যদি না হয় তারা অন্য মার্কেটে চলে যাবে। জাপান মার্কেট হোক, ব্রাজিল মার্কেট হোক, চাইনিজ মার্কেট হোক, অন্য মার্কেটে যাবে যেখানে যার সস্তা। বিদেশি বিনিয়োগকারীদের বাজেট হয়েছে, সরকার বড় কোনো পদক্ষেপ নিয়েছে, কোনো মতলব নেই এসব নিয়ে। এবং আগামীর বুল রান স্মল ক্যাপ ইন্ডেক্স দিয়ে শুরু হবে এবং একাধিক স্টক স্মল ক্যাপ ইন্ডেক্সের মাল্টিব্যাগার তৈরি হবে, আপনারা নিশ্চিত থাকুন, এটা আমি বলতে পারি। এবং স্মল ক্যাপ
ইন্ডেক্সেরই কিছু স্টক যা 2026 সালে অতুলনীয় পারফর্ম করবে। সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে যা এখন পরিস্থিতি, ভ্যালুয়েশন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, নিফটি ইন্ডেক্সে যদি প্রপার কারেকশন না হয়, তাহলে কিন্তু একসাথে 2026 সালে সব স্টক পারফর্ম করবে না। 2026 হচ্ছে স্টক পিকারদের টাইম, অর্থাৎ ভালো ভালো স্টকে আপনাদেরকে পোর্টফোলিও জমাতে হবে। তো নিশ্চিতভাবে তাহলে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। আপনাদেরকে একটা এবারে লং ভিউ দেখাই। এটা হচ্ছে মিড ক্যাপ নিফটির একটা 5 to 7 ইয়ার্স চার্ট। আপনাদেরকে জাস্ট মার্কেট সাইকেলটা বোঝানোর চেষ্টা করব। অনেককে দেখছেন না যে সোশ্যাল মিডিয়ায় এখন তো অনেক বড় বড় এক্সপার্টরা দাঁড়িয়ে আছেন। যাই হোক, তাদের সঙ্গে যদিও আমার মতের অমিল রয়েছে, কেন আপনাদেরকে বোঝাই। প্রথম কথা হচ্ছে, মার্কেটে যখন আপনি ইনভেস্ট করবেন, আপনি সঠিকভাবে পয়সা তখনই বানাতে পারবেন যখন আপনি একজন ভালো গাইডের সংস্পর্শে থাকবেন। অর্থাৎ ভুলভাল লজিকে ঢুকিয়ে আপনার মাথাকে যদি ঘেঁটে দেয় কেউ, নিশ্চিতভাবে পয়সা আপনি সেখানে হারাবেন, ওয়েলথ কখনোই ক্রিয়েশন হবে না। আপনাদেরকে একটা লং ভিউ দেখাই মিড ক্যাপে। আমরা কি দেখেছিলাম 2022-23-এর যে আমাদের বেয়ার মার্কেট ছিল, 2022-23-এর যে বেয়ার মার্কেট ছিল, অত্যন্ত যন্ত্রণাদায়ক যে বেয়ার মার্কেট ছিল। সেই বেয়ার মার্কেটে আমরা কি দেখেছি, প্রতিদিন সকালে মার্কেট ওপেন হচ্ছে 1%, 1.5%, 2% করে পোর্টফোলিও ডাউন। প্রতিদিন সকালে ওপেন হচ্ছে 1.5%, 2% করে ডাউন। এটা মান্থলি চার্ট। প্রতিদিন সকালে মার্কেট ডাউন হচ্ছে 1.5%, 2% করে ডাউন। অর্থাৎ 2022-এর মাঝামাঝি সময় থেকে যখন মার্কেট তার সাইকেল চেঞ্জ করেছিল এবং 2023-এর ঠিক মাঝামাঝি অর্থাৎ মে মাসের এই সময় পর্যন্ত যখন মার্কেট তার নিজস্ব মানে আবার সাইকেল চেঞ্জ করে বেয়ার থেকে বুলে যাচ্ছে, এই সময়তেও কি দেখেছি আমরা, যে ত্রৈমাসিক রেজাল্ট বেরিয়েছিল, চতুর্থ ত্রৈমাসিক রেজাল্ট এপ্রিল থেকে যেটা শুরু হয়, মেয়ের মাঝামাঝিতে শেষ করে তখন একটা ব্রেকআউট দিয়ে ঠিক এইরকম জায়গা থেকে একটা দীর্ঘ যাত্রা শুরু করেছিল, যেটা আমরা বিগত বুল রানে শেষ করেছি, যেটা আমি বলছিলাম 2024 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে। অর্থাৎ এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি, এটা নিফটি। সুতরাং আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা দীর্ঘ যে এই বেয়ার মার্কেটের এই যাত্রা, এইখানে আমরা কি দেখেছি, যে এই জায়গাতে প্রচণ্ড যন্ত্রণাদায়ক তৈরি হয়। কারণ বেয়ার মার্কেট কি করে, মার্কেটে একটা ফিল্টারিংয়ের কাজ করে। আপনাদেরকে বুঝতে হবে, যারা দুর্বল ইনভেস্টার আছে, যারা অতিরিক্ত পরিমাণ প্যানিক করে, মার্কেট কি করে, তাদেরকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। কারণ মার্কেট সাইকেল না বুঝতে পারলে এই জিনিস হয়। প্রথম কথা হচ্ছে যে 2023 সালে যে যন্ত্রণাদায়ক বেয়ার মার্কেট গেছে, আপনি যদি ফলো করেন, সেম প্যাটার্ন আমরা এখানেও দেখতে পাচ্ছি। সেম প্যাটার্ন 2024-এর শেষ থেকে শুরু হয়েছে, এন্টার 2025 আমরা কমপ্লিট করেছি। এখন আমরা একটা ব্রেকআউটের জন্য দাঁড়িয়ে আছি মিড ক্যাপে এবং স্মল ক্যাপে। মনে রাখবেন, আমি বারবার বলছি যে বুল মার্কেট এবারে স্মল ক্যাপ ইন্ডেক্সকে নিয়ে শুরু হবে এবং সেই বুল মার্কেটের প্রথম লেগ স্টেপ, অর্থাৎ যেটাকে ফরওয়ার্ডিং মুভমেন্ট বলা হয়, সেটা আমরা অলরেডি স্টার্ট করেছি তৃতীয় ত্রৈমাসিক রেজাল্ট বন্ধ হওয়ার পরে, অর্থাৎ ফেব্রুয়ারি 14-র পরে। ঠিক আছে, বুল মার্কেট আজ থেকে বা কাল থেকে শুরু হয়ে যাওয়া মানে এমনটা নয় যে আজকে নিফটি 27,000, কালকে 27,500, পরের দিন 28, পরের দিন 29, পরের দিন 30, এরকমভাবে বুল মার্কেট চলে না কিন্তু। সুতরাং বুল মার্কেটের লেগ স্টেপ আমরা অলরেডি স্টার্ট করেছি 14ই ফেব্রুয়ারি অনওয়ার্ডস। 14ই ফেব্রুয়ারি অনওয়ার্ডস আপনারা স্ক্রিনশট রাখতে পারেন, ভবিষ্যতে মিলিয়ে নেবেন যখন পূর্ণাঙ্গ মাত্রায় বুল ফেজ স্টার্ট হবে তখন। এবং আজকের আমার প্যাটার্নই তাই ছিল যে পূর্ণাঙ্গ মাত্রায় বুল ফেজ কবে স্টার্ট হতে পারে। সুতরাং একটা জিনিস আমি আবারও বলছি যে 14ই ফেব্রুয়ারির পরে আমরা কিন্তু স্মল ক্যাপ ইন্ডেক্স যখনই তার প্যাটার্ন চেঞ্জ করেছে,
আমরা ধীরে ধীরে যে কোনো স্টকে যখন ইনভেস্ট করব স্মল ক্যাপ 250-তে, আপনি কিন্তু এক্সেপশনাল রিটার্ন পাবেন। এবং মনে রাখবেন, সেই সমস্ত স্টকই হচ্ছে পরবর্তী বুল রানের মাল্টি ব্যাগার প্লেয়ার এবং টপ পারফর্মার। আপনাকে কিন্তু এখন সেই জায়গাটাতে ডিটেক্ট করতে হবে। যদি বলেন এবার যে তাহলে স্মল ক্যাপ তো লেগ স্টেপ নিয়ে নিয়েছে, তাহলে মিড ক্যাপ এবং সেইখানে দাঁড়িয়ে নিফটিতে কবে হতে পারে? নিফটি এবং মিড ক্যাপে তখনই সম্ভব যখন তার অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন হবে। মনে রাখবেন, 23,850 প্লাস মাইনাস 150, অর্থাৎ 24-এর হিসেবে ম্যাক্সিমাম ডাউনফল হতে পারে। তখন একটা নিফটিতে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন আমরা দেখতে পারি। যদি যুদ্ধ পরিস্থিতি থেকেও থাকে তাহলেও সেটাকে আসতে পারে। যদি নাও থেকে থাকে, মনে রাখবেন নিফটিতে এখনও কারেকশান বাকি রয়েছে। বারবার নিফটিকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে কিছু সিলেক্টিভ স্টকে, কমপ্লিটলি ম্যানুপুলেটিং হয় সেই পর্যায়ে। তো সেখানে দাঁড়িয়ে ভ্যালুয়েশন যতক্ষণ না পর্যন্ত আকর্ষণীয় হচ্ছে, সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা বুল রানের প্রথম পা ফেলেছি হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026, ঠিক এরকম জায়গা থেকে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন যে মার্কেট তার স্মল ক্যাপ 250-তে একটা ডাইরেকশান চেঞ্জ করেছে এবং খুব দুর্বল বাজারেও একাধিক স্মল ক্যাপ স্টকে খুব ভালো ভালো রিটার্নও আসছে। 5%, 6%, 3.5% করে এক এক দিনে আমরা খুব ভালো রিটার্নও দেখতে পারছি। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা মার্কিং করে রেখেছি এখানে দেখানোর চেষ্টা করব। 2023 সালের যে বেয়ার মার্কেট, ঠিক এই জায়গাতে যখন শুরু হয়েছিল 2022-এর মাঝামাঝিতে, ঠিক মিড পজিশনে যখন 2022-এর শুরু হয়েছিল, তখন আমরা কি দেখতে পেয়েছি যে দীর্ঘ যন্ত্রণাদায়ক যে বেয়ার মার্কেট, সেটা 1 বছরের অধিক সময় চলেছিল এবং তারপরেই যখন চতুর্থ ত্রৈমাসিক রেজাল্ট এসেছিল, একটা ব্রেকআউট করে লম্বা একটা বুল রান দিয়েছিল। সেম প্যাটার্ন আমরা এবারেও দেখতে পারছি, যেটা দীর্ঘ দিন ধরে এখানে আমরা বেয়ার মার্কেটের মধ্যে রয়েছি, যে একটা ক্র্যাশ আসার পরে দীর্ঘদিন চলার পরে যখন আমরা আগামী দিনে চতুর্থ ত্রৈমাসিক রেজাল্টের পরে আমরা একটা খুব ভালো ব্রেকআউট আমরা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেডিকশন। এবং নিশ্চিতভাবে বুল রানে প্রবেশের জন্য যে প্রথম ফরওয়ার্ডিং মুভমেন্ট, সেটা এবছরে স্মল ক্যাপকে দিয়ে শুরু হয়েছে। সুতরাং এই 14ই ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে এখন যে সময়টা, যেটা কনসলিডেশন আগামী 1-1.5 মাস চলবে, এবং মার্কেট বিহেভিয়ার তাই বলছে যে এখানে যদি ভালো ভালো স্টক জমানো যায়, আগামী দিনে একটা ভালো রিটার্ন আশা করতে পারি। আপনাদেরকে আমি এবার একটা লজিক্যালি একটা ইনফরমেশান দেওয়ার এবং বোঝানোর চেষ্টা করব যে দেখুন, মার্কেটে আপনি দু রকমভাবে টাকা ইনকাম করতে পারেন শেয়ার বাজারে। অবশ্যই সেটা ইনভেস্টমেন্টের মাধ্যমে। সুইং পার্ট অফ ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। এবং যারা একটু মিড টার্ম অথবা লং টার্ম অর্থাৎ মাল্টিব্যাগার স্টকে ইনভেস্ট করার চেষ্টা করে, সেটাকেও ইনভেস্টমেন্ট বলা হয়। সুইংয়ে কি হবে? সুইংয়ে আপনি ক্যাপিটাল ক্রিয়েট করতে পারবেন, ক্যাপিটালকে বাড়াতে পারবেন। আজ কিনবেন, কাল বেচবেন, পরশু বেচবেন, কি 10 দিন পরে বেচবেন, কি 3 মাস পরে বেচবেন। সুইংয়ে রোটেশনালি যেভাবে বিক্রি হয় বা সুইংয়ের যেমন সিস্টেম, এতে কি হবে? আপনার ক্যাপিটাল বাড়বে। যদি সঠিক স্টকে ইনভেস্ট করা যায় তখনই আপনার ক্যাপিটাল বাড়বে। এবং মাল্টিব্যাগার স্টকে ইনভেস্ট করলে কি হবে? আপনার বিজনেস যেই স্টকে আপনি ইনভেস্ট করছেন না কেন, সেই স্টকের যদি টার্ন অ্যারাউন্ড স্টোরি ভালো হয়, তাহলে মনে রাখবেন যে আপনার ক্যাপিটাল মাল্টিব্যাগার হবে, অর্থাৎ 2x, 3x, 4x এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের একটা উদাহরণ দিই, আপনারা মনে রাখবেন। আমরা ভারতের রিচেস্ট ফ্যামিলি অ্যান্ড রিনাউন্ড বিজনেসম্যান দুজনের নাম জানি, একই পরিবারের। কে তারা? মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি। 2006 সালে যখন আম্বানি পরিবারে তাদের ব্যবসাতে একটা ভাগাভাগি আসে, অনিল আম্বানিকে এবং মুকেশ আম্বানিকে তার পরিবার তাদের বিজনেসটা ভাগ করে দিয়েছিল। অনিল আম্বানির পক্ষে কি গিয়েছিল? রিলায়েন্স পাওয়ার, ইনফ্রা,
রিটেল থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিংয়ের আরও বেশ কিছু। সিমিলারলি মুকেশ আম্বানির দিকে কি এসেছিল? মুকেশ আম্বানির দিকে এসেছিল রিলায়েন্স রিফাইনারি, অর্থাৎ তেলের যে ব্যবসাটা, রিলায়েন্স রিফাইনারিটা তাদের দিকে এসেছিল। আপনি যদি লক্ষ্য করেন আজকে দুজনই ব্যবসাদার, মুকেশ আম্বানির পরিস্থিতি এবং বর্তমান পজিশন এবং অনিল আম্বানির পরিস্থিতি এবং বর্তমান পজিশন। অনিল আম্বানি যেটা পেয়েছিল যে রিলায়েন্স পাওয়ার এবং ইনফ্রা, রিটেল থেকে শুরু করে অনেক কিছু, তিনি কি করেছিলেন? সেম ওয়েলথ ছিল, দুটো বিজনেস ভাগাভাগির পরে দুজনের কাছে একই ভ্যালুয়েশনের বিজনেস ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 100 কোটি টাকা পর্যন্ত অনিল আম্বানির কাছে নেই, সরকারি তথ্য বা বিভিন্ন ম্যাগাজিনে তাই বলা হচ্ছে। তিনি লোন ডিফল্টার একাধিক ব্যাংকের, 100 কোটি টাকার সম্পত্তি তার কাছে নেই। তার বিজনেস ফেলিওরের মেন কারণ হচ্ছে তিনি যা কিছু বিজনেস ডিভাইডেশনে পেয়েছিলেন না কেন, সেটাকে তিনি ট্রেডিং বিহেভিয়ারে সেটাকে তিনি নষ্ট করেছেন। কিভাবে? সেটা হচ্ছে যে উনি যে কোনো একটি বিজনেসে ফোকাস না করে কখনো রিটেলে, কখনো পাওয়ারে, কখনো ইনফ্রাতে, এটাতে ওটাতে ইনভেস্ট করে আজ তিনি লুজার। কিন্তু সিমিলারলি ওয়েলথ ক্রিয়েশন করেছে আমরা কাকে দেখতে পাচ্ছি? যে আম্বানি পরিবারেরই আরেকজন, সেটা হচ্ছে মুকেশ আম্বানি। তার কাছে রিফাইনারি এসেছিল, দীর্ঘদিন ধরে তিনি সেটাকে আরও কিভাবে আপগ্রেডেশন করা যায় তার উপর ভরসা রেখে সেই রিফাইনারি বিজনেসের বেস কতটা রয়েছে, গ্রোথ কতটা রয়েছে, ফিউচার কতটা রয়েছে, সেগুলোকে তিনি ভেবেছেন। তারপরে কি দেখেছি আমরা? 2009 কি 2011 এরকম টাইম থেকে তিনি জিওর ওপরে কাজ করা শুরু করেছেন। 2009 কি 2011 একটা দীর্ঘ সময় তিনি দিয়ে ফেলার পরে ফাইনালি তিনি জিওকে লঞ্চ করাতে পেরেছেন এবং সাকসেসফুলি ভারতীয় বাজারে তিনি এখন ব্যবসা করছেন। সুতরাং দুজনের মাইন্ডসেট আলাদা। আমার রিকোয়েস্ট, এই বাজারে যারাই আসবেন না কেন, ইনভেস্টার মেন্টালিটি নিয়ে আপনাকে আসতে হবে। সাকসেসফুলি আপনি তখন হতে পারবেন যখন আপনার কাছে ইনভেস্টার মেন্টালিটি থাকবে। আজ আমি ইকুইটিতে আছি তো কাল ফিউচারে, পরশু নিফটি 20 কিনবো, পরের দিন সিলভার 20 কিনবো, তারপরে অপশান ট্রেডিং যাব, এভাবে করে কখনো শেয়ার বাজারে দিনের শেষে প্রফিটে থাকা যায় না এবং ওয়েলথ ক্রিয়েশন হয় না। আমি ছোট্ট একটা উদাহরণ, যেটা আমি কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। যেদিন আমাদের ট্রেড ডিল সম্পূর্ণ হলো সেদিনকে মুম্বাইয়ের একজন রিনাউন্ড বিজনেসম্যান, যিনি 5 স্টার হোটেলের মালিক, একদিনে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টাতে 100 কোটি টাকা অপশান মার্কেটে তিনি লস করেছেন। খুব দুর্ভাগ্যজনক, যেটা একটা টুইটও এসেছে, আমি টুইটটা পোস্ট করেছি। যাই হোক, আপনাদেরকে বিজনেস মডেল বুঝতে হবে এবং যেই স্টকে বিজনেস করছেন একটু অন্য রকমভাবে ভাবতে হবে। থিঙ্ক ডিফারেন্ট, একটু অন্য রকমভাবে ভাবতে হবে। এশিয়ান পেইন্ট অনেক বড় কোম্পানি, IOCL অনেক বড় কোম্পানি, টাটা মোটরস অনেক বড় কোম্পানি, TCS অনেক বড় কোম্পানি। আমি কটা স্টকের নাম জানি আর সেখানে ইনভেস্ট করে দিলাম মানেই যে তারা খুব ভালো রিটার্ন দেবে, অ্যাবসলিউটলি রং। এমন স্টক রয়েছে লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন CAGR হচ্ছে 5%-এর নিচে অথবা অ্যাপ্রক্স 5%, এফডির থেকে কম রিটার্নে দাঁড়িয়ে আছে। সুতরাং আপনি যদি পারফেক্ট অ্যানালিসিস না করতে পারেন এবং ইনভেস্টার মেন্টালিটিতে না থাকতে পারেন, কখনোই আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে না। মনে রাখতে হবে, এই যে আমরা দীর্ঘ এই জায়গাতে আমরা রয়েছি, যে দুর্বল বাজার, সেখানে দাঁড়িয়ে একাধিক ভালো ভালো স্টকও নেগেটিভ পারফরমেন্স করছে, কিন্তু তার মানে এই নয় যে সেই বিজনেসের টার্ন অ্যারাউন্ড স্টোরি খারাপ। যাই হোক, আপনাদের এবারে আমি কিছু স্টকের উদাহরণ দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। এই যে চার্টটা, এটা হচ্ছে একটা, বোঝার চেষ্টা করুন, এটা হচ্ছে দীপক নাইট্রেট যে স্টক আছে তার চার্ট, মান্থলি চার্ট। আমরা কি দেখতে পাচ্ছি যে 2021 সাল 20-21-এর যে আমরা 2021-এর যে বুল মার্কেট আমরা দেখতে পেয়েছিলাম, কি 2021-এর যে বুল মার্কেট আমরা দেখতে পেয়েছিলাম, এই জায়গাতে দীপক নাইট্রেট কি করেছে? পারফর্ম করেছে। দীপক নাইট্রেট এই জায়গাতে পারফর্ম করেছে। শুধু তাই নয়, স্টক 200 টাকা রেঞ্জ থেকে কোথায় গেছিল? প্রায় ধরে রাখুন 2600 টাকা।
1300% রিটার্ন 1 থেকে 1.5 বছরে। 1300% রিটার্ন, 200 টাকা স্টক 2600 টাকায় পৌঁছেছে। তারপরে আমরা কি দেখতে পেয়েছি? আসল শিক্ষাটা হচ্ছে এই জায়গাতে। একটা সব থেকে গুরুত্বপূর্ণ লেসন, আপনারা যদি আমাকে ফলো করেন বা মানেন, যদি মনে করেন যে আমি সঠিক বলি বা কিছু, আমি আপনাদেরকে একটা কথা বলছি, এই জিনিস সব সময়ের জন্য মাথায় রাখবেন, এগুলো কখনো টাকা দিয়ে আপনি কোনো ইনস্টিটিউটে শিখতে পারবেন না। দীর্ঘ 13 বছরের মার্কেট এক্সপিরিয়েন্স এবং আমার যতটুকু নলেজ রয়েছে, এই সমুদ্রের মধ্যে যে 0.5 বা 1% আমি জানি, বা 1%ও হয়তো জানি না, বা যতটুকু আমি জানি সেইখান থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে রাখবেন, কোনো একবার বুল রানে কোনো স্টক যদি মাল্টি ব্যাগার পারফর্ম করে ফেলে, পরবর্তী বুল রানে তার পারফর্ম করার ক্ষমতা 4 ভাগের 1 ভাগে এসে দাঁড়ায়। মানে ধরুন এখান থেকে এই পর্যন্ত যদি দীপক নাইট্রেট 100% পারফর্ম করে থাকে, 100% যদি পারফর্ম করে থাকে, তাহলে পরবর্তী বুল রান অর্থাৎ 2023-এ আমরা যে বুল রান পেয়েছি, এই জায়গাতে এইখানে তার ক্ষমতা 4 ভাগের 1 ভাগে এসে দাঁড়ায়। আমরা কি দেখেছি? এখানে সেই স্টক পারফর্ম করেছে, এই জায়গাতে এসে দাঁড়িয়েছিল, যতটুকু রিটার্ন ছিল অর্থাৎ 1800-র কাছাকাছি ছিল, কোথায় গেছে? 1800 থেকে ম্যাক্সিমাম 2400 পর্যন্ত গেছে, মাত্র 600 পয়েন্ট। এবং শুধু তাই নয়, আপনারা দেখুন যে 2023-এর 21-এর যে বুল রানে এই দীপক নাইট্রেট যখন পারফর্ম করে, তারপরে আমরা কি দেখেছি? যে একটা দীর্ঘ সময় কনসলিডেশনের মধ্যে রয়েছে, দীর্ঘ সময় কনসলিডেশন, 5 বছর হয়ে গেছে, তাও কনসলিডেশন এবং লাগাতার নিচের দিকে। অনেকে বলে না যে লং টার্মে ইনভেস্ট করো, লং টার্মে ইনভেস্ট করো। আরে ভাই, 5 বছরে রিটার্ন কোথায় দাঁড়িয়ে আছে? 2400 থেকে আজকে 1500। দীর্ঘ সময় আমরা এই জায়গাতে রয়েছি। সুতরাং যারাই এই বিজনেসের টার্ন অ্যারাউন্ড স্টোরি 2020-তে বুঝতে পেরেছিল, 2021-এর বুল রানে তারা কিন্তু ম্যাসিভ রিটার্ন নিয়ে বেরিয়েছে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, কোনো একবার বুল রানে যদি কোনো স্টক পারফর্ম করে দেয়, তাহলে পরবর্তী বুল রানে সেই স্টকের পারফর্ম করার ক্ষমতা কমে যায়। সিমিলার প্যাটার্ন আপনাদেরকে আবারও বোঝাই, হ্যাপিয়েস্ট মাইন্ড 2021-এর যে বুল রান ছিল, এক্সেপশনাল রিটার্ন দিয়েছে। আমরা কি দেখতে পেয়েছি এখানে? যে স্টক 400 টাকা রেঞ্জ থেকে কোথায় পৌঁছেছিল? 1500 টাকা। আমি আপনাদেরকে একটি স্টক দেখাবো, যেটা হচ্ছে RVNL। আমি আমার এই 700-800 যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার্স রয়েছে, আমি এর মধ্যে একাধিক ইনভেস্টরকে চিনি যারা RVNL-এর মতো স্টকে ইনভেস্ট করে রেখেছেন। লক্ষ্য করুন ভালো করে, যে গতবারের যে বুল রান, 2023-24-এর যে বুল রান, সেখান থেকে আমরা কি দেখতে পেয়েছিলাম? যে RVNL-এর মতো স্টক 40 টাকা, 30 টাকা, 40 টাকা রেঞ্জ থেকে প্রায় 600 কাছাকাছি গেছিল। কিন্তু তারপরে আমরা কি দেখছি? দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে স্টক নেগেটিভ পারফর্ম করছে। শুধু এখানেই শেষ নয়, আমি আপনাদেরকে আজ বলে রাখছি, আপনারা মনে রাখবেন, আগামী বুল রানেও এই স্টকে কন্টিনিউ থাকবে এই রকম বিলো পারফরমেন্স। সুতরাং কোনো স্টক বড় মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে বাড়ছে বলেই যে হাইপ তৈরি করা হয়, মানুষ কি বলুন তো একটা ইউফোরিয়াতে ভোগে, যে এই হয়তো মিস হয়ে যাবে, এই হয়তো মিস হয়ে যাবে। সেম জিনিসটা আজকে থেকে 1-2 মাস আগে যখন আমরা সিলভারে দেখেছিলাম, একাধিক সময় আমি সতর্ক করেছিলাম 3 লাখ, আজ তো কাল 3.5 লাখ, পরশু দিন 4 লাখ, 4.20, 4.26। আজকে সিলভার কোথায় দাঁড়িয়ে আছে? 2,60,000, 2,70,000। যারা 3.5, 4 কি 4.20 লেভেলে আটকেছেন সিলভারে, তাদেরকে নিশ্চিতভাবে লস বুক করে বেরোতে হবে। এবং যারা মনে রাখবেন যে দীর্ঘ লং টাইম রাখার চেষ্টা করবেন এবং আপনাদের রিটার্ন সেখানে 18 থেকে 20, 16, 18, 20 অ্যাভারেজ, এর বেশি কখনোই আসা সম্ভব নয়। কারণ সিলভার বা গোল্ডের ইতিহাস তাই বলছে। কোনো একবার রিটার্ন দেখে ফেলেছেন মানে, যারা ইউফোরিয়াতে ছিলেন, যারা মার্কেটকে বোঝেন না, সত্যি কথায় বলতে যারা মার্কেটকে বোঝেন না, তাদের ক্ষেত্রে এই সিনারিও এবং এই ঘটনা ঘটবেই। এবং মনে রাখবেন, সিলভারের যে ক্র্যাশ এসেছে, দীর্ঘদিন কিন্তু সেটা একটা কনসলিডেশনের মধ্যে যাবে, দীর্ঘদিন একটা কনসলিডেশনের মধ্যে যাবে। অ্যাকচুয়ালি বেয়ার মার্কেট কমোডিটির ক্ষেত্রে একটু আলাদা হয়। সুতরাং যাই হোক, আমি
তার মধ্যে আর যাচ্ছি না। তো এই যে আরভিএনএল স্টক একবার মাল্টিব্যাগার পারফর্ম করে ফেলেছে। এই যে দীর্ঘ বেয়ার মার্কেট আমরা ছিলাম, বেয়ার মার্কেটে রয়েছি এবং ছিলাম, কোথায় দেখেছি 650 টাকা থেকে স্টক আজ 200 টাকার কাছে চলে এসেছে। তো সুতরাং এই সব জিনিসগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। সবশেষে আমি যেটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে বিগত 5-6 মাস ধরে যে নিফটিতে আমরা কনসলিডেশন ফেজ আমরা দেখতে পাচ্ছি, যে কনসলিডেশন ফেজ দেখতে পাচ্ছি, এটা আরও কন্টিনিউ করবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে আরও 1 থেকে 1.5 মাস কন্টিনিউ করবে এবং নিফটির একটা কারেকশান যতক্ষণ না পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত নিফটি ইন্ডেক্সে এবং মিড ক্যাপ ইন্ডেক্সে প্রপার ভ্যালুয়েশন হবে না। এবং নিশ্চিতভাবে স্মল ক্যাপ 250 কিন্তু তার নিজের ট্র্যাকে পারফর্ম করে যাবে। একাধিক স্টক ভালো মুভমেন্ট করবে এবং যারাই নাম জানা তথাকথিত গদবাঁধা স্টকে ইনভেস্ট করছেন তারা লুজার হবেন এবং যতটা সেই সমস্ত স্টক ডিপ হবে আগামীর বুল রানে একটা দীর্ঘ সময় সেই সব স্টক রিকভারি হতে সময় লেগে যাবে। ততক্ষণে যদি আপনি স্মল ক্যাপের ভালো ভালো স্টকে ইনভেস্ট করতে পারেন তাহলে মনে রাখবেন যে একটা ম্যাসিভ রিটার্ন বুল মার্কেটে আপনি পেতে পারেন। সুতরাং আজকের ইনফরমেশান এই পর্যন্তই। আমি আমার ভিডিওকে আর দীর্ঘায়িত করব না। আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা আলোচনা হলো, আপনারা এগুলোকে বোঝার চেষ্টা করবেন। একজন ইনভেস্টর হওয়ার জন্য এই সমস্ত কনসেপ্ট থাকা প্রয়োজন, ঠিক এইভাবে মাইন্ডসেট হওয়া প্রয়োজন, তবে গিয়ে আপনার পোর্টফোলিও 2 লাখ থেকে 4 লাখ, 4 লাখ থেকে 6 লাখ, 6 লাখকে 12 লাখ করাটা পসিবল হবে। নিশ্চিতভাবে প্যানিক করলে কখনো শেয়ার মার্কেটে টিকে থাকা যায় না। দুদিনের ক্র্যাশ দেখে অথবা নিফটিতে 5% ডাউন দেখে যারা ভয়ে, যাদের হাত পা কাঁপতে থাকে, তাদের জন্য অন্তত শেয়ার মার্কেট নয়। আমি আপনাদেরকে আবারও বলছি সবার শেষে যে পূর্ণাঙ্গ মাত্রায় বুল রান আমরা তখনই দেখতে পারবো যখন Q4 একটা ভালো আর্নিং শুরু হবে। পূর্ণাঙ্গ মাত্রায় বুল রান বলতে সেখানে নিফটিরও আমরা গ্রোথ দেখতে পারবো, স্মল ক্যাপেরও গ্রোথ দেখতে পারবো, ইভেন মিড ক্যাপেরও গ্রোথ দেখতে পারবো। কিন্তু এই মুহূর্তে নিফটি এবং মিড ক্যাপের কারেকশন এখনও বাকি রয়েছে। স্মল ক্যাপ অলরেডি প্রাইস ইন করে ফেলেছে, অর্থাৎ সে একটা বটম তৈরি করে ফেলেছে এবং ধীরে ধীরে সে একটা বেস বানাচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য। এবং 14ই ফেব্রুয়ারি অনওয়ার্ডস যখন আমাদের তৃতীয় ত্রৈমাসিক রেজাল্ট শেষ হয়েছে তখন কিন্তু আমরা স্মল ক্যাপের মাধ্যমে বুল রানে পা অলরেডি ফেলেছি এবং ধীরে ধীরে এবার ফরওয়ার্ডিং মুভমেন্টে মার্কেট এগোতে থাকবে। সুতরাং আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধু বান্ধব, কলিগস, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস যে যেখানে আছে না কেন সঠিক এবং মার্কেট রিলেটেড আপডেটেড ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, শেখার চেষ্টা করুন, মার্কেটে ওয়েলথ ক্রিয়েশন করুন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।